হ্যালো ডিয়ার এক্সাম কমরেডস, প্রত্যেককে ওয়েলকাম এক্সাম কমরেডস অ্যাচিভার্সিটিতে। আশা করি তোমাদের প্রত্যেকের প্রস্তুতি একদম তুঙ্গে রয়েছে, কারণ সামনে মিসলেনিয়াস পরীক্ষা, ক্লার্কশিপ পরীক্ষা, সিজিএল এমটিএস পরীক্ষা, এছাড়াও তোমার রেলের পরীক্ষা সামনে আসছে। কারেন্ট অ্যাফেয়ার্স একটা বড় সড়ো কঠিন বিষয়, এবং আমরা সেই জন্য প্রতি সপ্তাহের কারেন্ট অ্যাফেয়ার্সগুলোকে এক ঝলকে রিভিশন দেওয়ার জন্যই যে হাইলাইটস প্রোগ্রামটা চালু করেছি। আশা করি তোমরা প্রত্যেকে অনেকে উপকৃত তো হয়েছই। সেই জন্য মনে রাখবে যে এই অন্তত রিভিশন, কারণ কারেন্ট অ্যাফেয়ার্সে তো প্রচুর রিসোর্স রয়েছে, অন্তত রিভিশনটা অন্তত ভালো করে মেরে যেও পরীক্ষার আগ দিয়ে। আর আমরা খুব কাজের খবরগুলোই রাখছি এক সপ্তাহের মধ্যে, এবং সায়েন্স টেকনোলজি ইকোনমিক থেকে যে ডাইনামিক কোশ্চেনগুলো আসে কারেন্ট অ্যাফেয়ার্সে, সেই জায়গাগুলোই কিন্তু রাখার চেষ্টা করছি। আশা করি তোমরা প্রত্যেকে কোশ্চেন কমন পাবে। সুতরাং চলো দ্রুত আজকে কথা না বাড়িয়ে ক্লাসটা শুরু করে দিই। তোমরা প্রত্যেকে কিন্তু কমেন্টে অ্যান্সার করার চেষ্টা করো যে রাইট অ্যান্সার কোনটা হবে। চলো, ফার্স্ট কোশ্চেন স্ক্রিনে দেখা যাচ্ছে। কোন ভারতীয় নেতা সম্প্রতি তিমুর লেস্টের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার গ্র্যান্ড কলার অফ অর্ডার অফ তিমুর লেস্তে এই সম্মানে সম্মানিত হয়েছেন? তিমুর লেস্তে বলে একটা দেশ, যে দেশে প্রথমবারের জন্য ভারতবর্ষের কোনো একজন সম্মানীয় ব্যক্তি তিনি গেছেন এবং সেখানকার সর্বোচ্চ বেসামরিক যে পুরস্কার তিনি লাভ করেছেন। সম্মানের নাম কি? গ্র্যান্ড কলার অফ অর্ডার অফ তিমুর লেস্তে। কে পেয়েছেন? অপশান এ নরেন্দ্র মোদী, নাকি অপশান বি দ্রৌপদী মুর্মু, রাষ্ট্রপতি বর্তমানে আমাদের, অপশান সি অমিয় কুমার বাগচি, নাকি অপশান ডি অভিজিৎ ব্যানার্জি? দ্রুত কমেন্টে বলো। অপশান এ নরেন্দ্র মোদী, অপশান বি দ্রৌপদী মুর্মু, আর অমিয় বাগচি অপশান সি, আর অপশান ডি অভিজিৎ ব্যানার্জি। রাইট অ্যান্সার কি স্যার? দ্রুত দ্রুত। গ্র্যান্ড কলার অফ অর্ডার অফ তিমুর লেস্তে, স্যার অ্যান্সার হচ্ছে দ্রৌপদী মুর্মু। দ্রৌপদী মুর্মু রাইট অ্যান্সার। বর্তমান ভারতবর্ষের রাষ্ট্রপতি, যিনি প্রথমবারের জন্য তিমুর লেস্তে যাচ্ছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু 5 থেকে 10ই আগস্ট 2024 সালে, অর্থাৎ এই সপ্তাহে তিনি ফিজি, নিউজিল্যান্ড এবং তিমুর লেস্তে এই 3খানা দেশের সফরে গেছিলেন। অর্থাৎ সাউথ এশিয়ান যে কান্ট্রিগুলো রয়েছে সেই দেশগুলোতে তিনি গেছিলেন, এবং তিনি ফিজি 5 থেকে 7 তারিখ, নিউজিল্যান্ডে 8 থেকে 9 তারিখ, এবং 10 তারিখে তিনি তিমুর লেস্তে গিয়ে পৌঁছান। তো তিমুর লেস্তে হচ্ছে সাউথ এশিয়ার একটা কান্ট্রি। এই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুই প্রথম ভারতের ব্যক্তিত্ব, ভারতের রাষ্ট্রপতি, যিনি তিমুর লেস্তে সফর করছেন। এবং তিমুর লেস্তা এই কারণে কিন্তু খবরে এবার ইম্পর্টেন্ট। তিমুর দেশটার নামও কিন্তু তোমরা অনেকেই জানো না, খেয়াল করে রাখো। দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি আইটি, ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার, চিকিৎসা এবং ওষুধ সেক্টরে এবং সক্ষমতা বাড়াবার জন্য ভারতের সাথে তিমুর লেস্তের এক মৈত্রী স্থাপন করার চেষ্টা করেছেন, যাতে ইন্ডিয়া সেখানে সাহায্য করতে পারে। ঠিক আছে, চুক্তি মৌসাইন। এছাড়াও কী কী জিনিস জানতে হবে তিমুর লেস্তে বিষয়? তিমুর লেস্তের আগের নাম শুধু ছিল তিমুর। এটা দক্ষিণ পূর্ব এশিয়ার একটা আইল্যান্ড কান্ট্রি। সাউথ ইস্ট এশিয়ান নেশনস অ্যাসোসিয়েশন, বা যাকে আমরা আসিয়ান বলি, প্রথম দিকে এটি একটি পর্যবেক্ষণ দেশ হিসাবে পরিচিত ছিল। এবং তার বর্তমান রাষ্ট্রপতির নাম কি তিমুর লেস্তের? হোসে রামোস হোর্তা। তিনি 1996 সালে কিন্তু নোবেল শান্তি পুরস্কারে পুরস্কৃত হয়েছিলেন। ট্র্যাডিশনাল জিকের কোশ্চেন, কারেন্ট অ্যাফেয়ার্স বেস, খুব ইম্পর্টেন্ট। তুমি বলতে পারো 96 সালে স্যার নোবেল প্রাইজে কে সম্মানিত হয়েছেন? স্যার ইতিহাস দিচ্ছে, জিকের কোশ্চেন না দিয়ে। বিষয়টা হচ্ছে স্যার এটা কিন্তু হয়ে যাচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স কানেক্টেড জিকের, তাই খেয়াল রাখো। প্রধানমন্ত্রী ওখানকার কে আছেন? কে রালা জানালা গোসুমাও। ঠিক আছে, রাজধানী কি? দিল্লি। এটাও কিন্তু আমাদের দেশের যে রাজধানী নিউ দিল্লি, তার সাথে নামের মিল আছে, দিল্লি। দিল্লি হচ্ছে তিমুর লেস্তের রাজধানী, আর ওখানকার কারেন্সি হচ্ছে মার্কিন ডলার। সুতরাং সাউথ এশিয়ান কান্ট্রি তিমুর লেস্তে নিয়ে এবার কিন্তু খবর আসতে পারে। খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, দেখে যেও অবশ্যই। পরের কোশ্চেন তোমাদের স্ক্রিনে। নিও ওয়াইজ টেলিস্কোপ, সায়েন্স টেকনোলজি থেকে কোশ্চেন একটা। নিও ওয়াইজ টেলিস্কোপ সম্প্রতি খবরে দেখা গেছে, এটা কার দ্বারা চালু করা হয়েছে? অপশান এ ইসরো, অপশান বি নাসা, অপশান সি ইউরোপীয় স্পেস এজেন্সি, আর অপশান ডি
বিশ্ব আবহাওয়া সংস্থা বা ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশন। কার দ্বারা চালু হয়েছে? দ্রুত কমেন্টে জানাও, দ্রুত। নিও ওয়াইজ বলো। স্যার এটার অ্যান্সার নাসা। স্যার কি জিনিস? এর আগের নাম ছিল স্যার আসলে ওয়াইজ, এবং সেখান থেকে বর্তমানে নাম হচ্ছে নিও ওয়াইজ। কি বিষয়? এই নিও ওয়াইজটা কি কারণে কাজ চলছে? এর ফুল ফর্ম হচ্ছে নিয়ার আর্থ অবজেক্ট, তার মানে নি ই ও নিও। ওয়াইড ফিল্ড ইনফ্রারেড সার্ভে এক্সপ্লোরার, তার শর্ট নামটা হচ্ছে নিও ওয়াইজ। এটার মিশন শেষ করেছে সম্প্রতি নাসার এই পার্টিকুলার মিশনারিটা। 2009 সালে এইটার নাম ছিল, এই মিশনারিটার নাম ছিল ওয়াইড ফিল্ড ইনফ্রারেড সার্ভে এক্সপ্লোরার বা ওয়াইজ নামে চালু করা হয়েছিল, যেটা মূলত কাজ করত কি? স্পেস টেলিস্কোপ, যেটা মূলত কাজ করত যে বিভিন্ন যে মহাকাশে যে জরিপ করার কাজ, মাপামাপির কাজ, বিভিন্ন রকম যে পার্টিকুলার গ্রহাণুপুঞ্জ আছে, তারা রয়েছে, নক্ষত্র রয়েছে, বা বেশ কিছু অস্পষ্ট হেজি ম্যাটার রয়েছে, সেইগুলো ঠিক কী কাজকর্ম করছে, তাদের ডিজাইনটা কি, সেইগুলোকে নিয়ে পরীক্ষা নিরীক্ষা করার জন্য এই টেলিস্কোপটা ব্যবহার করা হতো। এই স্পেস টেলিস্কোপ ব্যবহার করা, যার নাম ছিল ওয়াইজ বা ওয়াইড ফিল্ড ইনফ্রারেড সার্ভে এক্সপ্লোরার। 2009 সালে এটা চালু ছিল। 9 সাল থেকে 11 সাল অবধি সে কিন্তু এই কাজটা ঠিকঠাকভাবে সম্পাদন করেছে। পরবর্তীকালে 13 সাল থেকে আবার কাজ করা শুরু করলো, যেখানে এই টেলিস্কোপটা হাইবারনেশনের ওপর ভিত্তি করে পৃথিবীর কাছাকাছি যে বস্তুগুলো রয়েছে এবং পৃথিবীর দূরবর্তী যে গ্রহাণুপুঞ্জগুলো রয়েছে, ইভেন ধূমকেতু পর্যন্ত রয়েছে, তাকে নিয়ে পড়াশোনা করা। সেখান থেকে নাম আসছে নিও ওয়াইজ, অর্থাৎ আপডেটেড ভার্সান এসছে, যেটা সম্পূর্ণ সমাধান করেছে রিসেন্টলি। পরের কোশ্চেন দ্রুত বলবে, অপশান তোমাদের চোখের সামনে রয়েছে। কোশ্চেনটা কি? উদরা শক্তি এক্সারসাইজ, ডিফেন্স থেকে কোশ্চেন। উদরা শক্তি এক্সারসাইজ ভারত আর কোন দেশের মধ্যে সম্পাদিত হয়েছে? অপশান এ ফ্রান্স, অপশান বি অস্ট্রেলিয়া, অপশান সি ভুটান, অপশান ডি মালয়েশিয়া। উদরা শক্তি এক্সারসাইজটা কাদের মধ্যে সম্পাদন করা হয়েছে ভারতের সঙ্গে? ফ্রান্স নাকি ভুটান নাকি অস্ট্রেলিয়া নাকি মালয়েশিয়া? দ্রুত কমেন্টে অ্যান্সার জানাও। স্যার এর অ্যান্সার হচ্ছে মালয়েশিয়া। মালয়েশিয়া ইজ দ্য রাইট অ্যান্সার। উদরা শক্তি কোথায় স্যার সম্পাদন করা হলো? এটা স্যার ভারতে হয়নি। ভারতের বিমান বাহিনীর সঙ্গে মালয়েশিয়ার যে বিমান বাহিনী, যাকে বলা হয় রয়্যাল মালয়েশিয়ান বিমান বাহিনী, তার একটা এক্সারসাইজ হয়েছে। কোথায় হয়েছে? পার্টিকুলার মালয়েশিয়ার জায়গা, তার নাম হচ্ছে কুয়ান্তেনে। এই কুয়ান্তেনে সম্পাদন করা হয়েছে। তাই পয়েন্টটা ইম্পর্টেন্ট, একটু খেয়াল রেখে দিও। চলো পরের কোশ্চেন তোমার চোখের সামনে রয়েছে। কেন্দ্রীয় অর্থ সচিব যিনি ছিলেন কয়েকদিন আগেও, টিভি সোমানাথান, তাকে 2 বছরের জন্য ভারতবর্ষের যে মন্ত্রিসভা অর্থাৎ ক্যাবিনেট যে রয়েছে ইউকম, তার সেক্রেটারি পদে উত্তীর্ণ করা হয়েছে। তাহলে প্রশ্ন হচ্ছে, যিনি এর আগে ভারতবর্ষের মন্ত্রিসভা বা ক্যাবিনেটের যিনি সেক্রেটারি ছিলেন, সেই পদে কে নিযুক্ত ছিলেন? এখন তো টিভি সোমানাথান হচ্ছেন, তাহলে এখন তার আগে কে ছিলেন? সঞ্জয় মালহোত্রা ছিলেন, নাকি রাজীব গৌবা ছিলেন, নাকি প্রমোদ কুমার মিশ্রা ছিলেন, নাকি অজয় কুমার ভালাস ছিলেন? দ্রুত কমেন্টে বলো, দ্রুত কমেন্টে জানাও অ্যান্সার কি? প্রমোদ কুমার মিশ্রা, অজয় কুমার ভালাস, রাজীব গৌবা নাকি সঞ্জয় মালহোত্রা? স্যার অ্যান্সার হচ্ছে রাজীব গৌবা, যিনি এর আগে ভূতপূর্ব মন্ত্রিসভার সেক্রেটারি ছিলেন। তার জায়গায় এখন আসছেন কে? টিভি সোমানাথান, যিনি আগে থাকছেন অর্থ সচিব ছিলেন। পরের কোশ্চেন দ্রুত বলবে অ্যান্সার। ঝাটাঝাট রিভিশন চলবে। চলো, ওমকারেশ্বর কোথায় আছে স্যার? ওমকারেশ্বর টেম্পল মনে করার চেষ্টা করো। ওমকারেশ্বর ভাসমান সৌর প্রকল্প নিচের কোন রাজ্যে অবস্থিত? গুজরাট, মহারাষ্ট্র, রাজস্থান নাকি মধ্যপ্রদেশ? ওমকারেশ্বর ভাসমান সৌর প্রকল্প ভারতবর্ষের কোন রাজ্যে অবস্থিত? মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, রাজস্থান নাকি গুজরাট? দ্রুত অ্যান্সার চাই, দ্রুত কমেন্টে জানাও অ্যান্সার। স্যার মধ্যপ্রদেশ। স্যার কি জিনিস? নর্মদা নদীর ওপর স্যার এটা অবস্থিত। নর্মদা নদীর ওপর স্যার এটা অবস্থিত। ওমকারেশ্বর বাঁধ, সেখানে একটা ভাসমান তাপবিদ্যুৎ কেন্দ্র তৈরি করছে, যেটা উত্তর ভারত এবং মধ্য ভারতের সবচেয়ে বড় ভাসমান সৌর একটা প্লান্ট। ঠিক আছে? আর ভারতের বৃহত্তম সোলার পার্কও তৈরি হচ্ছে এখানে।
যেটা ভারতবর্ষের এই উত্তর মধ্য অঞ্চলে সবথেকে বড় একটা জায়গা, যেখানে প্রায় 90 মেগাওয়াট শক্তি উৎপাদন করা হবে। 90 মেগাওয়াট শক্তি উৎপাদন করা হবে, এবং যে প্রজেক্টটা ডাইরেক্ট চলছে ইউনিয়ন মিনিস্ট্রি অফ রিনিউয়াল এনার্জির আন্ডারে। ঠিক আছে, তাহলে ওমকারেশ্বর ভাসমান সৌর প্রকল্প চালু হয়েছে কোথায়? মধ্যপ্রদেশ। কোন নদী? নর্মদা নদীর ওপর। পরের পয়েন্ট, পরের কোশ্চেন স্ক্রিনে। আচ্ছা, একটা বলে রাখি, এটা ব্যয় মানে টাকাটা তৈরি করতে লেগে খরচা হয়েছে কিন্তু 646 কোটি টাকা। ঠিক আছে, যদিও এখানে টার্গেটে রাখা হয়েছে যে প্রাথমিকভাবে এখানে উৎপাদন করা হবে 196.5 মিলিয়ন ইউনিট তাপ তৈরি করা হবে, বিদ্যুৎ তৈরি করা হবে। আর আগামী 25 বছরের মধ্যে 4629.3 মিলিয়ন ইউনিট বিদ্যুৎ উৎপাদন করা হবে লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। ঠিক আছে, যেখানে নেট জিরো কার্বন এমিশনের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। চলে আসো পরের কোশ্চেন। বিদেশ মন্ত্রক এবং ইসরোর বাণিজ্যিক শাখা নিউ স্পেস ইন্ডিয়া লিমিটেড, ইসরোর একটা বাণিজ্যিক শাখা আছে যার নাম হচ্ছে নিউ স্পেস ইন্ডিয়া লিমিটেড, অর্থাৎ শর্টে বলা হয় এনসিল। তার একটা স্যাটেলাইট, সেটা কি? মুনাল স্যাটেলাইট। মুনাল স্যাটেলাইট উৎক্ষেপণের সহায়তা করেছে কোন দেশকে? তার মানে মুনাল স্যাটেলাইট কিন্তু আমাদের দেশের স্যাটেলাইট নয়। তাহলে কোশ্চেন হচ্ছে মুনাল স্যাটেলাইট কোন দেশের স্যাটেলাইট বা উপগ্রহ? অপশান তোমার চোখের সামনে রয়েছে। অপশান নেপাল, নাকি ভুটান, নাকি ভিয়েতনাম, নাকি শ্রীলঙ্কা? দ্রুত কমেন্টে জানাও। নেপাল, ভুটান, শ্রীলঙ্কা নাকি ভিয়েতনাম, কোনটা হবে রাইট অ্যান্সার? মুনাল স্যাটেলাইট, যাকে ইন্ডিয়া সাহায্য করছে স্যাটেলাইটটা উৎক্ষেপণ করার জন্য, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা নাকি ভিয়েতনাম? স্যার অ্যান্সার নেপাল। নেপাল ইজ দ্য রাইট অ্যান্সার। মুনাল পার্টিকুলার নেপালের যে একাডেমি রয়েছে সায়েন্স টেকনোলজির জন্য, একাডেমি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, বা শর্টে বলা হয় ন্যাস্ট, এর অধীনে একটা ইন্ডিজিনাস স্যাটেলাইট, মানে নেপাল নিজেই তৈরি করেছে, কিন্তু সাহায্য করেছে কি? ইন্ডিয়ান গভর্নমেন্টের ইসরো, তার একটা বাণিজ্যিক শাখা নিউ স্পেস ইন্ডিয়া লিমিটেড, আর ইন্ডিয়ান গভর্নমেন্টের পার্টিকুলার ফরেন মিনিস্ট্রি, তারা সাহায্য করছে নেপালকে স্যাটেলাইটের জন্য। এবং এখানে মনে রাখতে হবে যে নেপালের একটা স্পেস স্টার্টআপ আছে যার নাম হচ্ছে এপিএন, বা তার পুরো নাম হচ্ছে অন্তরিক্ষা প্রতিষ্ঠান নেপাল। তার সাহায্য নিয়ে নেপালের ছাত্রছাত্রীদের দ্বারাই কিন্তু তৈরি করা হচ্ছে একটা ইন্ডিজিনাস স্যাটেলাইট সিস্টেম। কী জন্য? নেপালের যে সারফেস রিজিয়ন রয়েছে, সঙ্গে সঙ্গে পৃথিবী পৃষ্ঠের যে সারফেস রিজিয়ন রয়েছে, সেখানে গাছপালার ঘনত্ব কীরকম রয়েছে, কোন দেশে গাছপালা কীরকম রয়েছে, মানে ফরেস্ট ডেন্সিটির যে ডেটা, সেই ডেটাবেস তৈরি করার জন্য স্যাটেলাইটকে ব্যবহার করা হয়েছে। মানে ফরেস্ট্রির জন্য এই পয়েন্টটা গুরুত্বপূর্ণ পয়েন্ট একটা। চলো পরের কোশ্চেন, দ্রুত বলবে অ্যান্সার। কোশ্চেন, চেক ট্রানজাকশন সিস্টেম কোন ইয়ার থেকে ভারতে চালু হয়েছে? চেক ট্রানজাকশন সিস্টেম কোন ইয়ার থেকে চালু করা হয়েছে? 2010, 20, 14 নাকি 12? স্যার এটা ইকোনমির একটা স্ট্র্যাটেজিকের কোশ্চেন বলা যেতে পারে, কিন্তু কেন রিলিভেন্ট? রিলিভেন্টটা হচ্ছে স্যার এই কারণেই, 2010 থেকে চালু করা হলো, খবরটা মানে চালু করা হচ্ছে কেন? তার কারণ হচ্ছে রিসেন্টলি এই ট্রানজাকশন সিস্টেমে কিন্তু আপডেশন এসছে। ভারতবর্ষে বিভিন্ন ব্যাংকে যে চেক ট্রানজাকশন সিস্টেম আছে সেটাকে নিয়ে আপডেশন এসছে। সুতরাং সিস্টেমটা কবে থেকে চেক চালু হচ্ছে প্রক্রিয়া কিন্তু ইম্পর্টেন্ট পয়েন্ট, একটু দেখে যেও। ঠিক আছে, চলে আসো পরের কোশ্চেন। ভারতের আমরা জানি যে একজন বিখ্যাত অলিম্পিয়াড আছেন, যিনি অলিম্পিকে মেডেল পেয়েছিলেন, তার নাম হচ্ছে অভিনব বিন্দ্রা। এই অভিনব বিন্দ্রা কোন অলিম্পিকে তিনি সোনা জিতেছিলেন? এটা কোশ্চেন, কিন্তু মনে রাখতে হবে কি স্যার কারেন্ট অ্যাফেয়ার্সটা কি। ভারতের প্রথম যিনি অলিম্পিক স্বর্ণপদক পাচ্ছেন অভিনব বিন্দ্রা, তিনি এই রিসেন্ট যে 142তম যে সামিট হয়েছে অলিম্পিকের, অলিম্পিক কমিটির যে সামিট হয়েছে, সেখানে তিনি অলিম্পিক অর্ডার, একটা সম্মানীয় পুরস্কার তিনি পাচ্ছেন, একটা অ্যাওয়ার্ড পাচ্ছেন, রিওয়ার্ড পাচ্ছেন। তো এই ব্যক্তিত্ব কবে তিনি সোনা পেয়েছিলেন? কোন খেলার জন্য? পুরুষদের 10 মিটার এয়ার রাইফেল ইভেন্টে। বলো, এটা নিশ্চয়ই তোমরা জানো যে স্ট্র্যাটেজিকের পোর্শন। কী হবে অ্যান্সার? অ্যান্সার হবে 2008 সালের গ্রীষ্মকালীন অলিম্পিক বেইজিং। বেইজিং রাইট অ্যান্সার। অভিনব বিন্দ্রার সামনে একটু পড়ে যেও, যদি একটু কারেন্ট অ্যাফেয়ার্স থেকে খবর আসছে একটু দেখে যেও। ঠিক আছে,
আচ্ছা, জেনে নাও এই যে অলিম্পিক অর্ডার যে অ্যাওয়ার্ডটা আসলো সেটা কিন্তু এই আইওসি কর্তৃক একটা সর্বোচ্চ সম্মান, এবং যেটা অলিম্পিক মুভমেন্টের যারা অলিম্পিককে অন্যরকম মাত্রায় নিয়ে যায় অলিম্পিক খেলাকে, তাকে সম্মান দেওয়ার জন্য কিন্তু এই স্বীকৃতি হিসাবে এই পুরস্কারটা দেওয়া হয়। ঠিক আছে, এটা দেখে রেখো। এবং 150টার বেশি দেশ তারা স্বতন্ত্র পদকসহ তার কর্মজীবনে যেসব কাজকর্ম করেছেন তার জন্যই কিন্তু এই পুরস্কারটা তারা পেয়ে থাকেন। তো বিন্দ্রা ভারতবর্ষের একজন বিশিষ্ট ব্যক্তি, যিনি অলিম্পিকে তিনি এটা উচ্চতা যাই নিয়ে গেছেন তার ইভেন্টটাকে, সেজন্য তাকে সম্মান দেওয়া হয়েছে। পরের কোশ্চেন, চলো বলো, ফিনান্সিয়াল স্টেবিলিটি রিপোর্ট কোন সংস্থা রিসেন্টলি পাবলিশ করেছে? ইকোনমির কোশ্চেন, ফিনান্সিয়াল স্টেবিলিটি রিপোর্ট রিসেন্টলি কোন সংস্থা প্রকাশ করেছে? অপশান এ MOF বা মিনিস্ট্রি অফ ফিনান্স, নাকি অপশান বি IBA, নাকি অপশান সি ফিকি FICCI, আর ডি হচ্ছে RBI। অপশান কোনটা হবে অ্যান্সার? কি ফিনান্সিয়াল স্টেবিলিটি রিপোর্ট কোন সংস্থা রিসেন্টলি এই রিপোর্টটা প্রকাশ করেছে? অ্যান্সার কমেন্টে দ্রুত। স্যার এর অ্যান্সার হচ্ছে RBI। ঠিক আছে, অ্যান্ড আজকের লাস্ট কোশ্চেন, রিভিশন, র্যাপিড রিভিশন কারেন্ট অ্যাফেয়ার্সের বা হাইলাইটসগুলোর মধ্যে, সেটা কি? কোন দুটি সংস্থা ইউপিআই সেতু প্ল্যাটফর্ম চালু করতে সহযোগিতা করছে? মানে ইউপিআই সেতু বলে যে স্কিম, সেটা কোন দুটো প্ল্যাটফর্মের সাহায্য নিয়ে আসছে? অপশান এ পাইন ল্যাবস অ্যান্ড HDFC ব্যাঙ্কস, নাকি অপশান বি অ্যাক্সিস ব্যাঙ্ক আর ফোনপে, নাকি অপশান সি পাইন ল্যাবস আর অ্যাক্সিস ব্যাঙ্ক, নাকি গুগল পে আর ICICI ব্যাঙ্ক? বলো কোন অপশানটা হবে? কোন দুটি সংস্থার যৌথ প্রজেক্ট হচ্ছে ইউপিআই সেতু? কারা চালু করছে এটা? দ্রুত কমেন্টে জানো, দ্রুত। ইউপিআই সেতু অ্যান্সার হচ্ছে স্যার পাইন ল্যাবস আর অ্যাক্সিস ব্যাঙ্ক। পাইন ল্যাবস অ্যান্ড অ্যাক্সিস ব্যাঙ্ক ইউপিআই সেতু। পাইন ল্যাবস আর অ্যাক্সিস ব্যাঙ্ক এই পার্টিকুলার ইউপিআই সেতু লঞ্চ করছে, যা ভারতের প্রথম ইউপিআই ফোকাস পেমেন্ট প্ল্যাটফর্ম। তাহলে জিকের কোশ্চেন হয়ে যাচ্ছে, ট্র্যাডিশনাল জিকের কোশ্চেন, ভারতের প্রথম ইউপিআই ফোকাস পেমেন্ট প্ল্যাটফর্মের নাম কি? ইউপিআই সেতু। এই প্ল্যাটফর্মটি থার্ড পার্টি ভ্যালিডেশন বা TPV বলা হয়, TPV অ্যান্ড ইকুয়েটেড মান্থলি ইনস্টলমেন্ট বা EMI যাকে বলা হয়, ইউপিআই অটোপে অ্যান্ড QR কোড পেমেন্টের নানা রকম পরিষেবা তারা এই ইউপিআই সেতুর মাধ্যমে দিয়ে থাকবে। সুতরাং ভারতের প্রথম ইউপিআই ফোকাস পেমেন্ট প্ল্যাটফর্ম ইউপিআই সেতু তৈরি করছে কারা? পাইন ল্যাবস অ্যান্ড অ্যাক্সিস ব্যাঙ্কস। খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। ঠিক আছে, তো আশা করি একটা জিনিস পয়েন্ট মনে রেখে দিও যে অ্যাক্সিস ব্যাঙ্কের গল্প, তার হেডকোয়ার্টার হচ্ছে মুম্বাই, আর বর্তমানে MD অ্যান্ড CEO হচ্ছেন অমিতাভ চৌধুরী। এটা আগের দিন এটা কোশ্চেনে বলে দিয়েছিলাম, তাই বলতে চাইছিলাম না আর কি। আর ফাউন্ডেশনটা হচ্ছে 1993। ঠিক আছে, আর চেয়ারম্যান বর্তমানে রাকেশ মাখিজা। একটু দেখে নিও। আর পাইন ল্যাবস মধ্যে জেনে নিও, পাইন ল্যাবস হলো একটা ভারতীয় কোম্পানি যা পয়েন্ট অফ সেল বা POS নিয়ে কাজকর্ম করে এবং পেমেন্ট সিস্টেমের ওপর তারা পারদর্শিতা রয়েছে, যাদের হেডকোয়ার্টার হচ্ছে নয়ডা ইউপিতে। ঠিক আছে, তো যাই হোক, আশা করি তোমাদের প্রত্যেকের সেশনটা ঠিকঠাক লাগছে এবং অনেকগুলো কোশ্চেন এক ঝলকে তোমরা রিভিশন মারতে পারছো স্ট্যাটিক জিকের সঙ্গে কারেন্ট অ্যাফেয়ার্সকে। সামনেই মিসলিনিয়াস সার্ভিস, ক্লার্কশিপ, রেল, MTS বিভিন্ন রকম পরীক্ষা রয়েছে, পুলিশ রয়েছে। খবরগুলো খুবই ইম্পর্ট্যান্ট, আরও অনেক খবর হয়, তারপরে যেগুলো বাছাই করা খবর কুইক রিভিশন বা হাইলাইটের জন্য এই সিরিজ আনছি। তো একবার করে তো রিভিশন মেরো। তোমরা যেখান থেকে যা পড়াশোনা করো না কেন কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য ডেলিতে অনেকে খবর দেয়, তাই জন্য আমরা আলাদা করে করছি না। বাট মনে রেখো, রিভিশন তোমার আলটিমেটলি সাকসেসের জন্য কিন্তু ইম্পর্ট্যান্ট। সুতরাং রিভিশন মারতেই হবে। প্রত্যেক দিন ঠিকঠাক করে পড়াশোনা করো, সুস্থ থেকো, ভালো থাকো, আর পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। পরের ক্লাসে দেখা হবে। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ।